আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করলেন রিজভী। এদিকে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে, আলেমরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করলেন রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল, তাদের সঙ্গে তো এই সরকারের সম্পর্ক হওয়ার কথা ছিল। আজকে কোনোভাবে যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, তাহলে অন্তর্বর্তী সরকারের যদি দু একজন ভেতরে ভেতরে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের বাদ দিয়ে এই সরকারের তো কেউই রেহাই পাবেন না। আমরা কেউই রেহাই পাব না। আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাবেক আইজি খোদা বক্স প্রসঙ্গে রিজভী বলেন, এখন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করেই আন্দোলনের সপক্ষের লোকদের টার্গেট করেন। খোদা বক্স একজন পুলিশের সাবেক আইজি ছিলেন, কিন্তু বিগত 15.5 বছর তার কি ভূমিকা ছিল, তিনি কয়জন লোককে চেনেন? আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি। বিএনপি অফিস ভেঙে 4-5 বার নিয়ে গেছে আমাদেরকে। এখানে আমরা যারা বসে আছি, শেখ হাসিনার পতনের দিনও জেলখানায় ছিলাম, তার আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। গণতান্ত্রিক আন্দোলনের যে স্পিরিট, চেতনা, এটাকে কি তারা ধারণ করেন? ওটা তো তারা ধারণ করেন না, অথচ বড় বড় কথা বলেন, দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ। আপনি আইজি ছিলেন, বিএনপির সময় কি করতে পেরেছিলেন? আপনাদের কারণেই তো 1/11 এসেছিল, অগণতান্ত্রিক শক্তি এসেছিল। আলী ইমাম মজুমদার প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন। বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা প্রশাসনিক লোক ছিল, তাদেরকে ডিসি নিয়োগ দিলেন। পরে নানা দিক থেকে বিতর্কিত হয়ে হয়তো এটা পরিবর্তন করেছেন। উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধি চর্চা করেন, পত্রিকায় লেখালেখি করেন। কিন্তু 15.5 বছর শেখ হাসিনার আমলে কখনোই কি গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে একটি আর্টিকেল লিখেছেন? আমাদের সমর্থনে কি কখনো একটি কথা লিখেছেন? অথবা জুলাই আগস্টে তারা কি কোনো মতামত দিয়েছেন? কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন। সেটার প্রতিফলন আমরা দেখেছি উনি উপদেষ্টা হওয়ার পরে। বিএনপির মুখপাত্র বলেন, আমরা শুনেছি খোদা বক্স আসার পরে যারা বঞ্চিত ছিলেন, যারা আন্দোলনের পক্ষে সহানুভূতিশীল ছিলেন, তাদের বিপক্ষেই উনি অবস্থান নিচ্ছেন। এটা খুবই রহস্যজনক ব্যাপার। টার্গেট করে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরিয়ে দেয়া হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজগুলো করছেন। অথচ জেলখানার ভেতরে বসে সালমান এফ রহমান যে কারসাজি করছেন, নানা অপতৎপরতা চালাচ্ছেন, এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। কারাগারের ভেতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছেন, তার তো প্রমাণ আমরা পাচ্ছি। গার্মেন্টস সেক্টরের অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী মনা ফ্যাসিবাদের পক্ষে। এই যে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করে তোলার পেছনে নিশ্চয়ই তার অবদান আছে। এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। উপদেষ্টাদের সমালোচনা করে রিজভী বলেন, মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ, এটা আমাদের ভাবিয়ে তুলছে। এটা গোটা জাতিকে একটা সংখ্যার মধ্যে নিয়ে গেছে। এ কারণেই আজকে সালমান এফ রহমানের মতো লোকরা কারাগারের ভেতরে থেকেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং যারা এখনো গ্রেপ্তার হননি, তারা বিপুল অঙ্কের টাকা ছিটাচ্ছেন অস্থিতিশীল করার জন্য। ডক্টর ইউনূস ও আসিফ নজরুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনের সরকার, ছাত্র জনতার বিপ্লবের সরকার। এই সরকারের অনেকেই নির্যাতিত হয়েছেন, তারা কোনো রাজনৈতিক দল করেন না।
কিন্তু স্বাধীন মত প্রকাশের জন্য অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিপীড়নের শিকার হয়েছেন। স্বয়ং প্রধান উপদেষ্টা, যিনি আওয়ামী শাসনকালে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তার সোশ্যাল বিজনেস মাইক্রো ক্রেডিট, যেটা গোটা বিশ্বব্যাপী অভিনন্দিত। এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছেই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, কিন্তু সবাই তো তার মতো এরকম নিপীড়ন নির্যাতনের শিকার হননি। কেউ কেউ হয়েছেন, কারো কারো চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুল অত্যন্ত স্পষ্ট ভাষায় ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করেছেন। এ কারণেই নানাভাবে তাকেও হয়রানির শিকার হতে হয়েছে। রিজভী বলেন, ক্ষুধাবক্স বিএনপির আমলেই পুলিশের আইজি ছিলেন। বিএনপির বিরুদ্ধে এত অত্যাচার অবিচার, স্বয়ং বেগম খালেদা জিয়াকে একটি জরাজীর্ণ পরিত্যক্ত কারাগারে যেভাবে শেখ হাসিনা নির্যাতন করেছে, সেই সময় তো আলী ইমাম মজুমদার অথবা ক্ষুধাবক্স কোনো আর্টিকেল লেখেননি যে বিএনপির বিরুদ্ধে এত নিপীড়ন নির্যাতন চলছে। এখন এসে একটি স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ, ওনারা ওনাদের বিবেচনা দিয়ে, তাদের পছন্দ অপছন্দ দিয়ে গণতন্ত্রকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচনের সম্ভাব্য যে তারিখ জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টসের হাউস অফ লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে তিনি এ মন্তব্য করেন বলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বিক্ষুব্ধ জনপ্র করে ফেলত, সেটা দেশের জন্য ভালো হতো না। আলেমরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে, ধর্ম উপদেষ্টা। আলেমরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে মন্তব্য করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। ইসলাম ও কুরআনের আলোকে জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। রাসূলের সাজীবন অনুসরণ করলে দায়িত্বশীল ব্যক্তিরা অন্যায় পথে চলতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই। দেশে সকল প্রকার দুর্নীতি অনিয়ম বন্ধ হয়ে যাবে। শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসবে। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আমরা দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করব। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। তিনি আরও বলেন, যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আগামীতে হকের পথে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ। মহান আল্লাহর পথই হবে একমাত্র মুক্তির পথ, যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে সহজে।